আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো এবং বাংলা পরীক্ষা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় রয়েছো, তো তোমাদের জন্য আজকের এই সাজেশন। তো এখানে তোমাদের প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমাদের মূল সাজেশন দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নেওয়া দরকার যে সৃজনশীল এবং বহু নির্বাচনের ক্ষেত্রে আমরা কি কি করলে আমরা ভালো মার্কস গেইন করতে পারি। যদিও এটাও আমাদের একটা সাজেশন, তারপরেও মূল সাজেশনের আগে আমরা এই কথাগুলো বলে নিচ্ছি। তো প্রথমেই দেখো, সৃজনশীল যেহেতু আমাদের 7টা সৃজনশীল অ্যান্সার করতে হয় এবং তোমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিভাগের বিষয়টা মাথায় রাখো না যে কোন বিভাগ থেকে কতগুলো দিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ক বিভাগ থেকে অনেকে বেশি দিয়ে ফেলছে এবং একটা বিভাগ মাঝে মধ্যে বাদ পড়ে যায়। তো এই সকল জিনিস কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই বিভাগের জিনিসটা মাথায় রাখবে। এবং সৃজনশীলের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে, তোমরা প্রথম সৃজনশীল যদি এত সুন্দর করে লিখতে যাও, লিখে যদি একটা সৃজনশীল তোমরা যদি 40-50 মিনিট টাইম লাগাও, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। এর জন্য তোমাদেরকে প্রথম থেকেই খুব ভালো করে হাত চালিয়ে লিখতে হবে, যাতে তোমাদের কি হয় যে লাস্টে গিয়ে যাতে আমরা সকল সৃজনশীল অ্যান্সার করে চলে আসতে পারি। মানে আমার কথা হচ্ছে, আমরা 7টা সৃজনশীল অ্যান্সার না করে পরীক্ষার হল থেকে বের হবো না। এর জন্য তোমাদের অবশ্যই হাতটাকে চালু রাখতে হবে। আর হচ্ছে পরীক্ষার আগে অবশ্যই তোমরা কিন্তু একটা বা দুইটা টাইম ধরে প্র্যাকটিস করে যাবে, যাতে পরীক্ষার সময় যাতে তোমাদের সেই টাইম ম্যানেজমেন্টে প্রবলেমটা যাতে না হয়। আর আরেকটা বিষয়, তোমার সামনে পিছনে পাশে তোমার ফ্রেন্ড কি লিখলো সেই জিনিসটা তোমরা না দেখে যে সৃজনশীলটা তোমরা সব থেকে বেশি ভালো পারো সেটা দিয়ে আগে দেখা শুরু করবে। কারণ দেখো, একটা নির্দিষ্ট জিনিস যে আমাদের টিচাররা যখন তোমাদের খাতা মূল্যায়ন করবেন, তখন কিন্তু তারা প্রতিটা সৃজনশীল পড়ে দেখার টাইম পাবে না। তারা দেখবে যে তুমি ফার্স্ট সৃজনশীলটা কিভাবে আসলে লিখেছো, তোমার লেখার ধরন কেমন, বা তুমি মূল জিনিসগুলো লিখতে পেরেছো কিনা। তো সেই হিসাবে তোমাদের বাকি সৃজনশীল গুলোতে কিন্তু এভারেজ একটা মার্কস দিয়ে দেয়। তো এক্ষেত্রে যদি তোমরা প্রথম সৃজনশীলটায় যদি তুমি এমন লিখো যে আমি পাচ্ছি না, বা একটা ভুল সৃজনশীল লিখে ফেললে, তাহলে পরের গুলো ভালো লিখলেও কিন্তু তোমাদের মার্কস অনেক কম চলে আসে। এর জন্য ট্রাই করবে যে প্রথম সৃজনশীল যাতে যত সুন্দর করে কাছাকাছি হীন ভাবে লিখা যায়, যাতে তুমি সবগুলো পারো। বিশেষ করে তোমাদের যে জ্ঞানমূলক আছে, গতে এবং ঘতে জ্ঞানমূলকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই ক্ষয়ের ক্ষেত্রেও তোমাদের জ্ঞানমূলকটা দিয়ে কিন্তু টিচার তোমাদেরকে জাজ করে যে আসলে স্টুডেন্টটা বিষয়টা ধরতে পারলো কিনা বা উদ্দীপকটা ধরতে পারলো কিনা। তো এর জন্য অবশ্যই তোমাকে জ্ঞানমূলকটা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে। তো যে উদ্দীপকের জ্ঞানমূলকটা তুমি ধরতে পারছো, সেই উদ্দীপকের কোশ্চেনটা তোমরা অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করবে। এবং প্রতিটা সৃজনশীল যদি তোমরা স্টেপ বাই স্টেপ একটা নির্দিষ্ট ফরম্যাটে এগিয়ে যাও, তাহলে কিন্তু তোমরা কি বলবো, সৃজনশীলটাতে একদম 10-এ 10 পেয়ে যেতে পারো। তো আমার চ্যানেলে কিন্তু সৃজনশীলে তোমরা কিভাবে ফুল মার্কস পেতে পারো সেই একটা ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। মূল কথা হচ্ছে, আমাদের জ্ঞানমূলকটা মাস্ট আমাদেরকে করতেই হবে। সাথে তোমাদের সৃজনশীলের জন্য প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাসের পরে যে তোমাদের সার সংক্ষেপটা রয়েছে, সেই সার সংক্ষেপগুলো অবশ্যই একবার করে পড়ে যাবে এবং সেই কথাগুলো যদি লিখে আসতে পারো, তাহলে তোমাদের মার্কস আরো বেশি ভালো আসবে অবশ্যই। আর সাথে হচ্ছে তোমাদের যে প্রতিটা গদ্য পদ্য বা উপন্যাস নাটকের যে লেখকের নাম রয়েছে, সেই লেখকের নামটা মুখস্থ করবে। মুখস্থ করে প্রতিটা সৃজনশীল শুরু হওয়ার আগে গ এবং ঘতে লিখবে যে উদ্দীপকে উল্লেখিত দিয়ে যে তোমরা স্টার্ট করো, তার আগে লিখবে যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পে, এরকম করে দিবে। তাহলে টিচার বুঝতে পারবে যে তুমি আসলে সেই নাটক বা উপন্যাস বা গল্প কবিতাটা তোমরা পড়েছো এবং লেখক সম্বন্ধে তোমাদের আইডিয়াটা আছে। এই হচ্ছে আমাদের সৃজনশীলের টিপস। এরপর দেখো আমাদের এমসিকিউ এর জন্য। তো এমসিকিউ এর ক্ষেত্রে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করলে হয় না, কারণ এমসিকিউ এক এক সময় এক এক সৃজনশীল চলে আসে। একটা সৃজনশীল একটা এমসিকিউ রিপিট হয়েছে, এটা কিন্তু খুবই কম। তো এর জন্য তোমাদেরকে লাইন বাই লাইন পড়তে হবে, সাথে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। বোর্ড কোশ্চেন তো অবশ্যই, সাথে তোমাদের অন্যান্য যে কোশ্চেন গুলো গাইড বা টেস্ট পেপার রয়েছে সেগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। সাথে দেখো, আমাদের প্রতিটা গল্পর পরে যে আমাদের কি বলবো যে সারসংক্ষেপ রয়েছে, সাথে শব্দার্থ রয়েছে, সেগুলো তোমাদেরকে মাস্ট দেখে আসতে হবে। বিশেষ করে আমাদের সারসংক্ষেপ থেকে কিন্তু আমাদের বহু নির্বাচনের যে বহুপদী গুলো রয়েছে, সেখান থেকে কোশ্চেন আসে। তো এগুলা কিন্তু আমাদের মাস্ট। সাথে আমাদের শব্দার্থ মোস্ট ইম্পর্টেন্ট। শব্দার্থ থেকে আমাদের যেমন এমসিকিউ এ কোশ্চেন আসে, ঠিক তেমনই কিন্তু আমাদের ক এবং খ তেও কোশ্চেন আসে। তো তোমাকে অবশ্যই সেই অংশটাও অবশ্যই দেখে যেতে হবে।
আর পরীক্ষার হলে যখন তুমি এমসিকিউ দিবে তখন তুমি একটা এমসিকিউ নিয়ে টাইম ওয়েস্ট করা যাবে না। মানে তোমাদের একটা এমসিকিউ তুমি পারছো না সেটা স্কিপ করে তোমার পরবর্তী এমসিকিউতে যেতে হবে, তা না হলে কিন্তু লাস্টে গিয়ে টাইম পাবে না। দেখা যাবে যে তুমি অনেকগুলো এমসিকিউ পড়তেই পারোনি, তোমার টাইম শেষ হয়ে গেছে। এর জন্য তোমাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সর্বোপরি বাংলায় যদি ভালো মার্কস পেতে চাও তাহলে অবশ্যই তোমার খাতার যে প্রেজেন্টেশন সেটা অবশ্যই ভালো হতে হবে। কারণ তুমি যদি খাতায় অতিরিক্ত বেশি ঘষা মাজা করো সেক্ষেত্রে দেখা যাবে তুমি ভালো লিখলেও কিন্তু টিচাররা নাম্বার দিতে চায় না। তো এক্ষেত্রে খাতা যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে তোমার উত্তর অ্যান্সার করা যায় সেটা দেখতে হবে। প্লাস হচ্ছে এইদিক ওদিক না তাকিয়ে নিজে যতটুকু পারা যায় সেটা সবার আগে অ্যান্সার করে ফেলতে হবে। কারণ যেইটা আমি নিজে পারি সেটাই কিন্তু মূলত এক্ষেত্রে কাজে লাগবে বেশি। কারণ টিচার কিন্তু বারবার বলছি যে প্রথম সৃজনশীলটা কিন্তু ভালো করে দেখেন। সো ফার্স্টে তুমি যেটা বেশি ভালো পারো সেটাই তোমাকে আগে অ্যান্সার করতে হবে। সেটা যে বিভাগেরই হোক না কেন, যেকোনো একটা বিভাগ লিখার আগে অবশ্যই সেই বিভাগের নামটা লিখে, যেমন ক বিভাগ থেকে আমি ১ নং অ্যান্সার করছি এভাবে লিখে নিবে। তো এই হচ্ছে তোমাদের আলোচনা। সাজেশন দেওয়ার আগে এই বিষয়গুলো জানানো বেশি দরকার ছিল। এর জন্য এগুলো আগে জানিয়ে তারপর আমরা সাজেশন দিচ্ছি। আর এই লাস্ট মোমেন্টে তোমরা এখন শুধু প্রতিটা গল্প, কবিতা বা আমাদের নাটক, উপন্যাস যেটাই রয়েছে সেই বইয়ের যে অংশগুলো আছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করো। প্লাস হচ্ছে আমাদের সারসংক্ষেপ এবং শব্দার্থ। মানে এই লাস্ট মোমেন্টে তুমি বইটা একটুখানি বেশি গুরুত্ব দাও, কারণ বইয়ের ভিতর থেকে আমাদের কোশ্চেন কিন্তু বেশি আসে। কারণ হুবহু কিন্তু বাংলার ক্ষেত্রে আমাদের বোর্ড কোশ্চেন বেশি রিপিট করে না। এর জন্য তোমরা অবশ্যই লাস্ট মোমেন্টে বইটাকে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। প্লাস সারসংক্ষেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। গদ্য থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে ৪টি, পদ্য থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের ৩টি, এবং উপন্যাস লাল সালু থেকে সৃজনশীল থাকবে ২টি, আর নাটক সিরাজউদ্দৌলা থেকে আমাদের সৃজনশীল থাকবে ২টি। মোট সৃজনশীল হলো আমাদের ১১টি এবং আমাদের উত্তর করতে হবে কিন্তু ৭টি প্রশ্নের। এখন সাধারণত সকলে চায় যে গদ্য থেকে আসলে একটুখানি বেশি অ্যান্সার করব, পদ্য থেকে একটু কম, এবং নাটক এবং উপন্যাস থেকে তো আলাদা করে ভাগ করাই থাকে যে কতগুলো আমরা আনসার করতে পারবো। আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ, আমাদের মোট ৪টা বিভাগ থাকে। ক বিভাগ থেকে আমাদের গদ্য, এবং গদ্য থেকে আমাদের উত্তর করতে হবে কমপক্ষে ২টি, পদ্য থেকে আমাদের উত্তর করতে হবে কমপক্ষে ২টি, উপন্যাস থেকে ১টি এবং নাটক থেকে ১টি। মানে তুমি সর্বনিম্ন ২টি অ্যান্সার করতে পারবে, এবং এর বেশি তোমরা কিন্তু ৩টি অ্যান্সার করতে পারবে যে কোনো একটা বিভাগ থেকে। বেশিরভাগ স্টুডেন্ট আমাদের গদ্য থেকেই ৩টা দিয়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের মোট ৩, ২, ১, ১ মোট ৭টা সৃজনশীল আমাদের হয়ে যায়। আর নৈর্বৃত্তিক তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু ৩০টা নৈর্বৃত্তিক প্রশ্ন থাকে, এবং এখানেও কিন্তু ভাগ করা থাকে, অনেকেই তোমরা জানো না। তো গদ্য অংশ থেকে আমাদের ১২টা নৈর্বৃত্তিক কোশ্চেন আসে, পদ্য থেকে আসে ১২টা, উপন্যাস থেকে আসে ৩টা, আর নাটক থেকে আমাদের মোট ৩টা আসে। আর এই সব মিলে হয় আমাদের ৩০টা নৈর্বৃত্তিক। তো নৈর্বৃত্তিকের ক্ষেত্রে আমাদের সাধারণত গদ্য, পদ্য, নাটক, উপন্যাস সম্বন্ধে অনেক ভালো ধারণা থাকতে হয়। আমাদের অনেক বেশি কোশ্চেন সলভ করতে হয়, বোর্ড কোশ্চেন সলভ করতে হয়, তাহলে আমাদের নৈর্বৃত্তিকটা কমপ্লিট হয়। তো এরপরে দেখো আমাদের গদ্য সাজেশন দিব আমরা। তো গদ্যের ক্ষেত্রে আমাদের অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, নেকলেস, অর্ধাঙ্গী, যৌবনের গান, সাহিত্যে খেলা, জীবন ও বৃক্ষ, গন্তব্যে কাবুল এবং কপিল দাস মুর্মুর শেষ কাজ। তো এখানে দেখো আমরা স্টারের একটা ক্রম দিয়েছি যে কোনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং কোনটা একটু লেস ইম্পর্টেন্ট। কিন্তু এর পরেও কিন্তু আমরা তোমাদেরকে এর ভেতর থেকেও তোমরা লাস্ট মিনিটে কোনগুলো একবার করে চোখ বুলিয়ে যাবে সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এরপরে দেখো আমাদের পদ্য থেকে রয়েছে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে, ১৮ বছর বয়স, ফেব্রুয়ারি ১৯৬৯, আমি কিংবদন্তির কথা বলছি, বিভীষণের প্রতি মেঘনাদ, সুচেতনা, পদ্মা, ঋতুবর্ণন, প্রত্যাবর্তনের লজ্জা এবং সুখ। তো এখান থেকেও কিন্তু আমরা দেখো আমাদের স্টার দিয়ে দিয়েছি, কিন্তু স্টার ছাড়াও আমরা শেষ মুহূর্তে কোনগুলা পড়বো সেগুলা মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের গদ্য থেকে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি এবং রেইনকোট, এই ৪টা তোমরা একদম, যেহেতু তোমাদের শেষ মুহূর্ত, তো এর জন্য তোমরা এই ৪টা বারবার করে ভালো করে দেখে যাও, কারণ এই ৪টা থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু চলে আসবে। এর জন্য এই
টা আগে ভালোভাবে পড়ার পরে যদি তোমাদের টাইম থাকে তখন তোমরা বাকিগুলো চোখ বুলিয়ে যাবে। এবং একইভাবে দেখো আমাদের পদ্মের জন্য বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী 18 বছর বয়স এবং ফেব্রুয়ারি 1969, এই চারটা হচ্ছে আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট। তো দেখো গদ্য থেকে চারটা এবং পদ্য থেকে চারটা দেওয়া হয়েছে। তোমরা আগে খুব ভালোভাবে এই টোটাল 8টা পড়ো এবং এই 8টা পড়ার পরে তখন তোমরা বাকিগুলো একবার করে এক নজর হলেও দেখে যাবে। কারণ আমাদের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কখন কোনটা আসে সবকিছু কিন্তু বলা যায় না। এর জন্য তোমরা সবগুলোই একবার করে হলেও দেখে যাবে, কিন্তু সবচেয়ে গুরুত্ব সহকারে এই 8টা আগে পড়ে দেখে যাও। এরপর দেখো আমাদের উপন্যাস হচ্ছে লাল ছালু। এখান থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে অবশ্যই, এবং সম্ভব হলে তোমরা 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো। লাল ছালু কিন্তু তোমাদের অনেকেরই অনেক পছন্দের একটা উপন্যাস এবং এটা থেকে আমাদের সৃজনশীল অ্যান্সার করাও খুবই ইজি। তো তোমরা চাইলে যে গদ্য বা পদ্য থেকে তোমরা যারা গদ্য থেকে 3টা দাও, তো সেখান থেকে যদি তোমরা 2টাও দাও এখান থেকে কিন্তু তোমরা 2টা ইজিলি দিতে পারো। আর নাটক সিরাজউদ্দৌলা, এটা আসলে অনেকেই পছন্দ করে না, তার কারণ হচ্ছে এখানে অনেক অনেক চরিত্র কোনটা থেকে কোথায় চলে আসে, বিশেষ করে ক এবং খয়ের জন্য কিন্তু সিরাজউদ্দৌলা খুবই কঠিন। ক খতে আমরা এটা অনেকে অ্যান্সার করতে পারি না। তো বলবো তোমরা নাটক থেকে যদিও আমাদের একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই দিতে হবে, এর জন্য হলেও তোমাদেরকে একটু হলেও কিন্তু পড়তে হবে, কারণ যেহেতু আমাদের এখান থেকে সৃজনশীল দেওয়াটা মাস্ট। সো এই হচ্ছে দেখো আমাদের উপন্যাস, নাটক, গল্প এবং পদ্যর সাজেশন। এখান থেকে তোমরা মোস্ট ইজিয়েস্ট যে আমাদের পদ্য, গদ্য, উপন্যাস এবং নাটকগুলো রয়েছে সেই সাজেশনগুলো দিলাম তোমাদেরকে, এবং এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো যেহেতু তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসবে, তোমাদের এগুলোর পেছনে একটু বেশি ইফোর্ট দেওয়া উচিত। আর নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে আমি আবারও বলছি যে তোমাদেরকে অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এছাড়া তোমাদেরকে শব্দার্থ প্লাস তোমাদের যে আমাদের কি বলবো যে প্রতিটা গল্প বা পদ্যের পরে যে আমাদের সারসংক্ষেপ আছে সেই সারসংক্ষেপ তোমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের অনেক সময় আমাদের কিন্তু নৈর্ব্যক্তিক অংশ দিয়ে দেয়, বিশেষ করে বহুপদীর ক্ষেত্রে কিন্তু সারসংক্ষেপ থেকে আমাদের কোশ্চেন দিয়ে দেয়। তো এই হচ্ছে তোমাদের সাজেশন। আর তোমরা যারা চাচ্ছ যে সৃজনশীল প্রশ্ন খুব সুন্দর করে লিখলে কিভাবে 10-এ 10 পাওয়া যায়, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন। তোমাদের অন্য কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সকলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।